বন্ধুগণ নমস্কার। আমি পার্থপ্রতিম। আমি কে? পৃথিবীর এর থেকে ছোট এবং কঠিন প্রশ্ন আর কিছু হয় না। এবং এই প্রশ্নের উত্তর প্রত্যেক মানুষের অভিজ্ঞতা এবং তার জীবনের যা কিছু অ্যাচিভমেন্ট বা যা কিছু প্রাপ্তি, সেই অনুযায়ী প্রত্যেক মানুষ এর উত্তর আলাদা আলাদা দেবে। গত ৬ বছরে আমার জীবনের পঠন পাঠন, চিন্তন মননের মাধ্যমে আমি এর উত্তর যা পেয়েছি সেটা আপনাদের কাছে প্রস্তুত করতে চাই। এবং তারপরে আপনারা কে বা আপনি যদি আত্মপরিচয়ের ব্যাপারে খোঁজার একটা রাস্তা খুঁজে পাবেন। আমি প্রথম ভিডিও করছি এটা, তো কিছু ভুল ত্রুটি হবে, মাফ করবেন। এবং আমার উম, যা ভুল ত্রুটি হবে সেগুলো কমেন্টের মাধ্যমে আপনারা তুলে ধরবেন। তো চলুন একটা উদাহরণ দিয়ে আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। ধরুন একটা মোবাইল বা একটা কম্পিউটার। মোবাইলে যদি এক প্রকার একটা কম্পিউটার, তো একটা কম্পিউটারের পরিচয় যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এর দুটো অংশ হয়। একটা হচ্ছে হার্ডওয়্যার, যাকে আমরা খালি চোখে মোটামুটি দেখতে পারি, ছুঁতেও পারি। আরেকটা হচ্ছে সফটওয়্যার, যাকে আমরা ছুঁতে পারি না। এটা হার্ডওয়্যারের মধ্যে থাকে এবং হার্ডওয়্যারকে পরিচালনা করে। ঠিক সেই রকমই একজন মানুষ বা যেকোনো জীবের দুটো অংশ হয়। একটা হচ্ছে তার শরীর এবং আত্মা। এবারে কোনো মোবাইলের হার্ডওয়্যারের পরিচয় যদি খোঁজেন তাহলে প্রথম প্রশ্ন আসে, মোবাইলের মেকার কে বা কোন কোম্পানির মোবাইল? তো মার্কেটে বিভিন্ন কোম্পানি আছে, যেমন ধরুন মাইক্রোম্যাক্স, লাভা, স্যামসাং, মোটরোলা, অ্যাপেল ইত্যাদি ইত্যাদি। তেমনি মানবদেহের পরিচয় যদি খোঁজেন তাহলে আমি আমার উদাহরণ দিয়ে বলি। পুরো বিশ্বের সাপেক্ষে আমি একজন বাঙালি। তো এই পৃথিবীতে কিছু ৩০-৩২ কোটি বাঙালি আছে। যদিও দুর্ভাগ্যবশত এদের প্রায় অর্ধেক নিজেদের বাঙালি বলে বাঙালির পরিবর্তে অন্য কিছুই ভাবে। যাই হোক, তো বাঙালির মধ্যে আমি কোন কোম্পানির প্রোডাক্ট যদি খুঁজতে যাই তাহলে বলতে হয় আমি মধুগুল্ম গোত্রের বংশজ। পশ্চিমবঙ্গে এরকম ৫০-১০০ রকমের গোত্র আছে, যার কিছু আরেক পার্থ তৈরি করা লিস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা আরো গভীরে যদি দেখতে চান তাহলে আপনাদের জাতি, উপজাতি ইত্যাদি জানতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের গোত্র পিতা ছিলেন কে? কি তার পরিচয় ছিল? ইতিহাস কি ছিল? আমাদের গোত্রপিতা ঋষি মুদগল্য, তিনি ঋষি হওয়ার আগে ছিলেন একজন ক্ষত্রিয় সম্রাট। তিনি রাজত্ব করতেন ভারতবর্ষের কোনো এক অংশে। একদিন তাকে জ্ঞানের পোকা কাটে এবং তিনি জ্ঞান বা সত্যের সন্ধানে বেরিয়ে যান এবং জ্ঞান লাভ করেন। এবং তিনি নির্বাণ লাভ করার আগে মুদগল্য উপনিষদ প্রণয়ন করে যান। কিন্তু সমস্যা হচ্ছে ওনার অর্ধাঙ্গিনী এবং আমাদের মা নারায়ণীর বড় দুঃখ হয়। তার এত বীর জ্ঞানী স্বামী ছিলেন, পৃথিবী ত্যাগ করে চলে গেলেন, দুঃখ হওয়ারই কথা। তাই তিনি তপ করেন বা ধ্যানে বসেন এবং শিবজিকে সন্তুষ্ট করেন। এবং শিবজি বর চাইতে এলে তিনি ফটাফট ৫ বার বলেন, পতিং দেহি, পতিং দেহি, পতিং দেহি, পতিং দেহি, পতিং। এবং পরের জন্মে দ্রৌপদী রূপে ৫ পতি বা বর পান। এই হচ্ছে আমার গোত্রের সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা যারা আমার স্বগোত্রীয়, তারা দয়া করে আপনাদের সমস্ত ভাই-বোন, জ্ঞাতি-ভাগারি সবাইকে এটা শেয়ার করুন এবং এই গোত্রের ইতিহাস অবশ্যই জানান। এবং বাকিরা যারা আমার স্বগোত্রীয় নন, তারা কমেন্টে গিয়ে দেখুন তাদের গোত্রের বিষয়ে কেউ লিখেছে কিনা। যদি না লিখে তাহলে নেটে গিয়ে সার্চ করুন এবং এসে কমেন্টে লিখুন এবং শেয়ার করে সবাইকে জানান। আমাদের প্রত্যেকের নিজ নিজ গোত্রের ব্যাপারে প্রাথমিক বিদ্যালয়েই জেনে যাওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সবাই প্রাইমারি স্কুলে পড়েছি, প্রাথমিক বিদ্যালয়ে না। তাই জানতে পারিনি। প্রত্যেক বাঙালি তথা ভারতীয়দের গোত্রের ব্যাপারে জানা অতি আবশ্যক। দয়া করে শেয়ার করবেন। এবারে মোবাইলের সফটওয়্যার আসা যাক। প্রত্যেক কম্পিউটার বা মোবাইলের যেমন সফটওয়্যার হয়, তেমন প্রত্যেক জীব তথা মানুষেরও আত্মা থাকে। তো আত্মা অবিনশ্বর, মানে আত্মার মৃত্যু হয় না। আত্মার জামা কাপড়ের মতো শরীর বদল করে সময়ের সাথে সাথে। আমরা শুনেছি অনেকে যে আমরা খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। এই ধারণাটা একটু ভুল আছে। আমরা কিছু অভিজ্ঞতা এবং জ্ঞান নিয়ে এসেছিলাম, মানে জন্মেছি। আবার এই জন্মে কিছু জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে পৃথিবী থেকে ছাড়বো কিছুদিনের জন্য, আবার
পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হবে মানব বা অন্য কোনো জীব রূপে যদি নির্বাণ না লাভ করি। নির্বাণ লাভ খুব কম লোকই করে। তো সেই জন্য আমরা এটাকে ব্যতিক্রম হিসেবে পাশে সরিয়ে রেখে ধরতে পারি যে আমাদেরকে আবার পৃথিবীতেই ফিরে আসতে হবে মানুষ বা অন্য কোনো জীব রূপে। তো এক জীবনযাত্রায় বাবা-মার আশীর্বাদ ছাড়াও অদৃশ্যভাবে কোনো না কোনো রূপে এক পরমেশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে সদা সর্বদা থাকে। আপদে বিপদে আমরা যাকে স্মরণ করি, সাহায্য চাই, উনি হলেন আমাদের ইষ্ট দেবতা বা ইষ্টদেবী। আপনারা দেখবেন আমাদের এত দেবদেবী আছেন, তাদের মধ্যে কোনো এক বিশেষ দেবী বা দেবতাকে আপনার ভীষণ প্রিয় মনে হয়। কোথাও গর্তে পড়লে বা কোনো কঠিন বিপদে পড়লে আমরা তার নাম নিই এবং খুশি হলেও আমরা তার নাম নিই। আবার দেখবেন মানে আপনার নিজের স্বভাব চরিত্রেও অনেকটা তারই মতো। এই বিশেষ দেবদেবী আপনার ইষ্ট দেবতা বা ইষ্টদেবী। আমাদের সাধারণত কুল দেবতা বা কুল দেবী থাকেন। কিন্তু আমাদের ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী একান্তই ব্যক্তিগত। আপনাকে নিজেকেই খুঁজতে হবে এবং তাকে আবাহন করতে হবে, তবেই আপনি তার আশীর্বাদ পাবেন। অবশ্য কিছু ক্ষেত্রে সময় হলে ইষ্ট দেবতা নিজেই আত্মপ্রকাশ করেন এবং তার ভক্তের কাছে। তবে সেটা বিশেষ ক্ষেত্রে এবং বিশেষ ব্যক্তির জন্য। সাধারণত আমাদের নিজেকেই ইষ্ট দেবতা খুঁজে নিতে হয়। আমরা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি কারণে নিজেরাই নিজেদের বিভিন্ন মত, পন্থ, বর্ণ, জাতি ইত্যাদিতে ভাগ করেছি। তবে আত্মার স্তর অনুযায়ী কোনো নির্দিষ্ট ব্যক্তির কুণ্ডলিনী চক্রের মধ্যে কুণ্ডলিনী শক্তির অবস্থান অনুযায়ী হয়। যেমন ছবিতে দেখছেন, মানুষের কুণ্ডলিনী শক্তির উত্থান নিচের দিকের মূলাধার চক্র থেকে শুরু হয়ে জন্ম জন্মান্তরে আস্তে আস্তে উপরের দিকে ওঠে এবং সহস্রার চক্র অবধি পৌঁছয়। তবে আপনি নির্বাণ লাভ করেন। মূলাধার চক্র থেকে সহস্রার চক্র অবধি পৌঁছতে অনেক জন্ম লাগে। একই আত্মা। তো হঠাৎ আমার এত সব বলার কি কারণ? আমাদের বর্তমান যে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, তাতে আমাদের সবারই নিজের পরিচয় জানার সময় চলে এসেছে। কেননা আমরা মানে সমস্ত বাঙালি জাতি শেষ অন্ধকার খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। এখান থেকে যদি আমরা ঘুরে না দাঁড়াই, আমাদের ৭০,০০০ বছরের সংস্কৃতির মৃত্যু ঘটবে। বাঙালিয়ানার পুরোপুরি পতন ঘটবে। আর আর পিছনের কোনো জায়গা নেই। পিছাতে পিছাতে দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের নিজের রাজ্যের যা সঙ্গীন অবস্থা আর চোখে দেখা যাচ্ছে না। এই অবধি মোটামুটি শরীর ও আত্মার পরিচয়ের ব্যাপারে সংক্ষিপ্ত বিবরণ পেয়েছেন। এবারে আসি এই চ্যানেলের উদ্দেশ্য কি। দেখুন, না আমি কোনো সাংবাদিক, না আমি কোনো মাস কমিউনিকেশন এ কোর্স করেছি, না আমার কোনো পাবলিক স্পিকিং এ তেমন কোনো অভিজ্ঞতা আছে। তাও বাধ্যগত আমাকে আসতেই হচ্ছে জনসমক্ষে। অবশ্য আমি সন্দেহ করেছিলাম অনেক আগেই। কিছু ১০ বছর আগে আমি সন্দেহ করেছিলাম। একদিন না একদিন আসতেই হতো। কেন কি তখন আমি গভর্নমেন্ট জবের জন্য কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। তখন আমি নতুন, নতুন কিছু সাবজেক্ট পড়ি যেমন অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, ভূগোল, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি, ইত্যাদি সাবজেক্ট। তো পড়ে আমার মনে হচ্ছিল যে আমরা তীব্র গতিতে অধঃপতনের দিকে যাচ্ছি। এটা গত ১০ বছর আগে ছিল। তো আমি ১ম এ ভাবলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা করবেন। তারপরে ভাবলাম যে মোদিজি কিছু ব্যবস্থা করবেন নিশ্চয়ই। কিন্তু এক প্রকার আমি দুজনের দ্বারাই নিরাশ হয়েছি। কিন্তু দিনকে দিন এই বাংলার যা অবস্থা, তাতে হাত পা গুটিয়ে বসে না থেকে ভাবলাম যে নিজে আমার মতো করে প্রদীপ জ্বালিয়ে দেখি কতটাকে আলো ছড়াতে পারি। তো এখনই আসার কি কারণ? এখনই আসার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে মুখ্যত ৪ টে কারণ আমি বলছি। তবে ক্রমটা একটু উল্টো করে। তো চতুর্থত পুরো বিশ্বে করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক, সামাজিক এই সমস্ত পুরনো যা রকম ব্যবস্থা ছিল, তার কঙ্কালসার দশা বাইরে চলে আসছে। তাছাড়া করোনার সময় সমস্ত স্তরের মানুষ অগাধ অবসর পেয়েছে এবং সুলভ ইন্টারনেটের কারণে অনেক কিছু সত্য জানার সুযোগ পেয়েছে, যেগুলো ইচ্ছাকৃতভাবে কিছু মুষ্টিমেয় লোকজন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য চাপা দিয়ে রেখেছিল এতদিন অবধি। এবার ঐশ্বর ঐশ্বরিক শক্তির বলে বা সাধারণভাবে যদি বলেন ইতিহাসের নিয়মে বর্তমান সময়ে পুরো বিশ্বে
শক্তির বিকেন্দ্রীকরণ হচ্ছে। মানে শক্তির স্থানান্তরণ হচ্ছে। যে কারণে পুরো বিশ্বের সমাজ ব্যবস্থা, অর্থব্যবস্থা সহ সমস্ত পুরনো ব্যবস্থার চরিত্র পরিবর্তন হচ্ছে। আর এটা হওয়ারই ছিল। তৃতীয়ত, আমাদের পশ্চিমবঙ্গ বা বঙ্গ এই বিশ্বের তো বাইরে না। যে কারণে এর স্বাভাবিকভাবেই প্রভাব আমাদের উপরে পড়বে। যে কারণে আমাদের সামাজিক, অর্থনৈতিক সহ সমস্ত রকম ব্যবস্থার ভেতরে যা কিছু নোংরা দুর্গন্ধ ছিল, সেগুলো অন্ধকার গলির থেকে বেরিয়ে আজকাল রাজপথে, এমনকি রাজমহল অবধি পৌঁছে গেছে। এবার আসি দ্বিতীয় কারণে। এটা কিন্তু একটু ব্যক্তিগত কারণ। আমি শুধু এই জন্মে বাঙালি না, আমি গত জন্মেও বাঙালি ছিলাম। আর এই জন্মে আমি আমার বঙ্গকে সোনার বঙ্গরূপে দেখতে চাই। তবে সোনার বঙ্গ কবিগুরুর কল্পনা মাত্র। তো তার একটা বাস্তব রূপ তো থাকবে যেটা কিনা আমরা অ্যাচিভ করতে পারবো। তো আমার মতে সোনার বঙ্গের বাস্তবিক রূপ কিছু এরকম হবে যে বঙ্গ ভারতবর্ষের সবচেয়ে ধনী অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত হবে এবং অন্যান্য বিভাগ যেমন খেলাধুলো, গান বাজনা, স্থাপত্য, শিক্ষা ইত্যাদি বিষয়ে আমাদের রাজ্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মধ্যে অগ্রগণ্য হিসেবে বিবেচিত হবে। তো এমতো অবস্থায় আমরা বলতে পারি যে আমরা সোনার বঙ্গের কাছাকাছি কিছু একটা বানাতে পেরেছি। আর এটা মোটেই কোনো অলীক কল্পনা নয়। আজ থেকে ৫০ বছর আগে আমরা ভারতবর্ষের অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত হতাম। আজ থেকে ৫০০ বছর আগে আমরা বিশ্বের অন্যতম উন্নত জায়গা হিসেবে বিবেচিত হতাম। দুর্ভাগ্যবশত আমাদের অবস্থা আজকাল খুবই খারাপ। কিন্তু তবে আমরা ওই জায়গায় আবার পুনরায় পৌঁছাতে পারি যদি সবাই মিলে আমরা চেষ্টা করি। হ্যাঁ, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি আগামী ৫-১০ বছরের মধ্যে আমরা এই জায়গায় পৌঁছাতে পারি। তবে এই যজ্ঞে সবাইকে কিছু না কিছু আহুতি দিতে হবে। সারা বিশ্বে যে যেখানে বাঙালি আছেন, আমরা সবাই মিলে যদি যে যেমন পারবেন সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, প্রভাব দিয়ে, সাংগঠনিক শক্তি দিয়ে, লেখনী দিয়ে, বাকপটুতা দিয়ে ইত্যাদি ইত্যাদি ভাবে আমরা যদি এই যজ্ঞে সবাই মিলে আহুতি দিই, তাহলে অবশ্যই সাফল্যমণ্ডিত করতে পারবো। তো যারা স্বেচ্ছায় আহুতি দিতে প্রস্তুত, তারা পাশে দেওয়া কিউআর কোডে ১১, ১০১, ১০০০১, ১০০০০ এরকম সামনে ১, পিছনে ১ ও মাঝখানে নিজের সামর্থ্য অনুযায়ী ০ দিয়ে নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সহ যোগদান করুন। আর যারা সত্যি বঙ্গকে সোনার বঙ্গ হিসেবে দেখতে চান, কিন্তু আপাতত আহুতি দেওয়ার মতো জায়গায় নেই, তারা অন্তত ৳১ দিয়ে নিজের ইচ্ছে প্রকাশ করুন। এবার আসি ১ম এবং প্রধান কারণে। আমার চ্যানেল করার প্রধান কারণ হলো আমার ইষ্ট দেবতা স্বয়ং শিবজি। এখন উনি নিজেই ত্রিশূল নিয়ে আমার পিছনে পড়েছেন এইসব শুরু করার জন্য। তো আমি আর যাই কোথা। উনি আমাকে যা শিখিয়েছেন আমি সব প্রস্তুত করব একটা একে, একে করে আপনাদের সামনে রাখবো। বাকি ওনার এবং আপনাদের ইচ্ছে দেখা যাক কতদূর যাওয়া যায়। আমি এখানে শুধু সমস্যা গোনাতে বা বাঙালিদের ঘুম থেকে জাগাতে এই মাধ্যমে আসিনি। আমাদের কাজ করতে হবে, বকবক করে কিছুই হবে না। অতএব সোনার বঙ্গ বানাতে গেলে আমাদের সর্বপ্রথম দুটো কাজ করতে হবে। ১, সবাইকে নেশা করা কমাতে হবে। আমি পশ্চিমবঙ্গেই থাকি। তো পশ্চিমবঙ্গের ছেলেপেলে কি করে আমার মোটামুটি আইডিয়া আছে। সেই জন্য বলছি। আমাদের সবাইকে চা থেকে শুরু করে স্নেক বাইট বা সাপের কামড় অব্দি যে যা নেশা করেন সবাইকে সমস্ত নেশা আস্তে, আস্তে কমাতে হবে। ২, আমাদের ইতিহাস জানতে হবে। কেন? কেন কি আমরা কেউই ইতিহাস জানি না। 99% বাঙালি ইতিহাসের নামে হিস্ট্রি পড়েছি। যেটা পুরোটাই পক্ষপাতদুষ্ট। তো আপনারা নেশা করা কমান। আমি ইতিহাস নিয়ে ফিরছি। নমস্কার।